পুরী। চার ধামের এক ধাম জগন্নাথ দেবের পুরী কিন্তু আমাদের সকল বাঙালির খুব মনের কাছে। প্রত্যেক বছরই প্রায় মনে হয় যে পুরী যেন আমাদের ডাকছে আর আমরা চলে যাই। তাই এবছরও পুরী আমরা পৌঁছে গেছিলাম জগন্নাথ দেবের দর্শন করার জন্য। আর এবারে কিন্তু আমরা একা যাইনি, আমাদের সঙ্গে আমাদের পরিবারেরও অনেকে ছিল। সবাইকে নিয়ে এবারে আমাদের ট্রিপটা ছিল মোট 3 দিন 2 রাত্রি। তাহলে চলুন এই 3 দিন 2 রাত্রির মধ্যে কিভাবে পুরী খুব ভালো করে ঘুরে দেখা যায় তার সমস্ত তথ্য কিন্তু আজকের ব্লগে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো জায়গায় ঘুরতে যেতে হলে আগে আমাদের জানতে হবে যে কি কি উপায় সেখানে পৌঁছানো যায়। তো পুরীতে পৌঁছানোর কিন্তু অনেকই উপায় আছে, ট্রেন আছে, বাস আছে, এখন রাতের বাসও অনেক ছাড়ে। ট্রেনের ক্ষেত্রে সকালের ট্রেন বন্দে ভারত রয়েছে, কিন্তু আমরা বলবো যে রাতের দিকে ট্রেন নেয় শ্রেয়, ঘুমোবেন আর পরের দিন সকালে পুরীতে উঠবেন। তো রাতের দিকে কিন্তু অনেক ট্রেনই অ্যাভেলেবেল আছে। রেগুলার চলে শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেস, হাওড়া থেকে হাওড়া পুরী সুপারফাস্ট। সপ্তাহে সোম বুধ শুক্র ছাড়ছে দুরন্ত এক্সপ্রেস শিয়ালদা থেকে। শালিমার পুরী সুপারফাস্টটা শুধুমাত্র কিন্তু বুধবারই ছাড়ে। আর আমরা এই শালিমার পুরী সুপারফাস্ট করেই এবারে পৌঁছে গেছিলাম পুরীতে একদম সকাল 5:10 নাগাদ। আজকে আমাদের ট্রেন হচ্ছে শালিমার পুরী সুপারফাস্ট ভুলে গেছি 895 শালিমার পুরী সুপারফাস্টে 8:30টার সময় এটা ছাড়বে। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে S3, দেখতেই পাচ্ছেন। স্লিপার কোচের টিকিট মোটামুটি 295 টাকা থেকে শুরু করে 340 টাকার মধ্যে ভ্যারি করে। আর বাকি টিকিটের প্রাইস ডিটেলস স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু পজ করে দেখে নিন। তো ভোর ভোর পুরী তো পৌঁছে গেলাম। এইবারে কাজ কি? এবারে কাজ হচ্ছে প্রথমে আমাদের পুরী স্টেশন থেকে পৌঁছতে হবে স্বর্গদ্বারের কাছে, কারণ ওখানেই সব থেকে সস্তার হোটেল পাওয়া যায়। আমরা এখান থেকে অটো নিয়েছিলাম, টোটাল আমাদের পড়েছিল 150 টাকা, এবং এটা সোজা আমাদের এবারে ক্যামেলিয়া হোটেলের সামনে নামিয়েছিল, কারণ আমরা ওখানেই নামবো বলেছিলাম। এবারে আমরা হোটেল দেখেছিলাম ক্যামেলিয়ার পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে অক্ষয়ধামের দিকে, সেইখানে। আর আমরা অক্ষয়ধামের ঠিক উল্টো দিকে একটা হোটেল নিয়েছিলাম যেখানে আমরা থেকেছি। কিন্তু হ্যাঁ, এবারে আমরা এসি রুম নিয়েছিলাম, যার ভাড়া আমাদের পড়েছিল 1620 টাকা করে পার ডে। আর এর থেকে সস্তায় যদি এসি কেন নন এসি হোটেলে আপনারা থাকতে চান, রুমে থাকতে চান, তার জন্য কিন্তু সব থেকে ভালো লোকেশন হচ্ছে ঠিক স্বর্গদ্বার যে শ্মশানটা আছে তার উল্টো দিকের গলিটা। ওইখানে যদি ঢোকেন ওখানে প্রচুর সস্তার হোটেল আছে। আর অনেকেরই একটা ভুল ধারণা আছে, আমি এই ক্ষেত্রে বলি, যে ওই সমস্ত জায়গায় হোটেল নিলে শ্মশানের গন্ধটা আসে। সেটা কিন্তু সব হোটেলের ক্ষেত্রে নয়। হ্যাঁ, একদম কাছাকাছি সামনে যেগুলো সেগুলোতে আসে, কিন্তু হ্যাঁ পেছন দিকের যেগুলো মানে একটু গলির ভেতর দিকে সেগুলোতে কিন্তু এই অসুবিধাটা নেই, কারণ আগের বছর আমরা কিন্তু ওখানেই একটা হোটেলে ছিলাম। এবং এই স্বর্গদ্বারের কাছের হোটেলগুলোর ভাড়া মোটামুটি নন এসির 600-800-র মধ্যে ভ্যারি করে, আর এসিতে গেলে আপনার পড়বে মোটামুটি ওই 1200 থেকে 1400, এমনকি 1000-এও এসি রুম পেয়ে যেতে পারেন এখানে। আর অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ব্লগ রয়েছে, যত হোটেল আমরা দেখেছি তার সমস্ত ডিটেলস নিয়ে, সো গিয়ে ওই ব্লগটা কিন্তু দেখতে পারেন, অনেক হোটেলের ডিটেলস পাবেন। এবার প্রথম দিন তো সকাল সকাল পৌঁছে গেলাম পুরী, নিয়ে হোটেলও নেওয়া হয়ে গেল। এইবারে স্নান করে ফ্রেশ হয়ে চলুন প্রথমেই চলে যাব আমরা মন্দিরে দর্শন করার জন্য। স্বর্গদ্বারের কাছাকাছি যে কোনো জায়গা থেকেই টোটো নিয়ে আপনারা খুব সহজে পৌঁছে যেতে পারেন মন্দিরের সামনে। এতে আপনাদের পুরো টোটোর ভাড়া পড়বে 100 টাকা। এবং আমাদেরকে টোটো নামিয়েছিল অশ্বদ্বারের কাছে। এবং এখানে একটা জিনিস বলে দিই, মন্দিরের কিন্তু 4টে দ্বার আছে। এই 4টে দ্বারের মধ্যে সিংহদ্বার দিয়েই একমাত্র প্রবেশ হয়, বাকি দ্বারগুলো দিয়ে বেরোনোর নিয়ম। আর সাথেই প্রত্যেকটা দ্বারের সঙ্গেই কিন্তু জুতো, মোবাইল এবং ছাতা রাখার ফ্রি স্ট্যান্ডগুলোও আছে। এবার এখানে একটা জিনিস বলি, যে রাস্তা দিয়ে আপনারা ভাববেন বেরোবেন তারই কাছে যদি জিনিসগুলো রাখেন আপনাদের কিন্তু সুবিধা হবে। তো আমরাও তাই করেছিলাম, আমরা অশ্বদ্বারের কাছে জিনিসপত্র রেখে ঘুরে গিয়ে সিংহদ্বারের সামনে দিয়ে মন্দিরে ঢুকেছিলাম। এবং মন্দিরে ঢুকে পুজোর দর্শন খুব ভালো মতোই করেছিলাম আমরা। এই দর্শনের পদ্ধতি নিয়ে একটা পুরো ডিটেল ব্লগ কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, অবশ্যই গিয়ে দেখবেন আমরা বলবো, কারণ পুরো মন্দিরের ম্যাপ দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি সেখানে কোথা দিয়ে কিভাবে গেলে আপনাদের সুবিধা হবে এবং জগন্নাথ দেবের একদম সামনে থেকে খুব ভালো মতন দর্শন করতে পারবেন। সাথেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ নেওয়ার জন্য আনন্দবাজারে কিভাবে যাবেন তার পজিশন সমস্ত কিছু সেই ব্লগে খুব ভালো মতন বোঝানো আছে। আমি অনুরোধ করবো, এখনো যদি দেখে না থাকেন অবশ্যই গিয়ে দেখে নিন, আপনাদের অনেক সুবিধা হবে যখন আপনারা নিজেরা দর্শন করতে যাবেন।
আমাদের দর্শন তো ভালো মতনই হয়েছিল। তারপরে আনন্দবাজার থেকে ভোগ প্রসাদ নিয়ে এসে সোজা হোটেলে ঢুকে পড়েছিলাম, আর হোটেলে এসে আমরা নিজেরাই বেড়ে সেই প্রসাদ সেদিনকে গ্রহণ করেছিলাম। এবার প্রসাদ গ্রহণের বিষয়ে একটা জিনিস বলে দিই, অবশ্যই কিন্তু মাটিতে বসে প্রসাদ গ্রহণ করবেন, কখনো বিছানায় বসে করবেন না, এটা উচিত নয়। তারপরে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এখনো সময় রয়েছে, বিকেল হয়নি, তাই সমুদ্রে একটু আনন্দ করতে। আপনারা চাইলে রেস্টও নিতে পারেন, সেটা আপনাদের ওপর, কারণ এখনো একটা দিন হাতে আছে। আর সন্ধে হলে চলে যেতে হবে সোজা পুরীর সি বিচ মার্কেটে। মার্কেট যেমন হয় সি বিচের, অনেক ধরনের দোকানপত্র, জিনিসপত্র, খাওয়া দাওয়া সবকিছুই আছে। আর এই সবকিছু নিয়েই কিন্তু আমাদের অলরেডি ব্লগ চ্যানেলে রয়েছে, যে আমরা কিভাবে মার্কেট ঘুরেছি, কি কি দেখেছি, কি কি খেয়েছি, এভরিথিং। এখানে ছোট ছোট কিছু ক্লিপস দিয়ে দিচ্ছি, যাতে মার্কেটে কি কি পাওয়া যায় তার একটা আইডিয়া হয়ে যায় আপনাদের। আর বিচে মোটামুটি মাছ ভাজা, বিভিন্ন ধরনের পকোড়া, মোমো, চা, এই ধরনের খাবার দাবারই। আর সাথে এখানে কিন্তু বিচে অনেকেই কাঁধে করে দেখবে বাঁক নিয়ে যায়, যার মধ্যে ওনারা মিষ্টি, সিঙ্গারা ইত্যাদি বিক্রি করে, সেগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো হয় এখানকার লোকাল মিষ্টি। এরপরে হচ্ছে রাতের খাওয়া দাওয়া। রাতের খাওয়া দাওয়াটা আপনারা চাইলে কোনো রেস্টুরেন্টে করতে পারেন, ভালো ভালো রেস্টুরেন্ট আছে এখানে। বাট আমরা যেটা সস্তার খাওয়া দাওয়া করি সেটা হচ্ছে একদম সি বিচের ধারে জগ ফুড সেন্টার নামে একটা খাবারের দোকান আছে। ওখান থেকে আগের বছর আমরা যখন পুরীতে এসেছিলাম সেই সময় এনার দোকান থেকে খেয়ে আমাদের এত ভালো লেগেছিল যে এবছরও ওনার দোকানে আমরা ফিরে যাই এবং ওনার কাছ থেকে খাবার নিই, এবং সত্যি বলতে স্বাদ একটুও পাল্টায়নি, যথেষ্ট ভালো খাবার দাবার, ভাত, রুটি, বিভিন্ন ধরনের তরকারি, সবকিছু বেশ রিজনেবল প্রাইসে আপনারা এখানে পেয়ে যাবেন। মানে মোটামুটি বলা যায় ভেজ যে তরকারিগুলো আছে সেগুলো 40 টাকা প্লেট, আর নন ভেজগুলো 50 টাকা প্লেট, আর তারপর ভাত রুটি যেরকম প্রাইস হয়। আর এনাদের বর্তমান লোকেশনটা হচ্ছে ঠিক শ্রী জগন্নাথ যে হোটেল আছে তার উল্টো দিকে। প্রথম দিন কিন্তু রাত্রিবেলা আমরা প্রচন্ড ঝড়ের মধ্যে আটকে পড়েছিলাম ওই খাবারের দোকানের ওখানে খেতে গিয়ে। দেখেছিলাম যে কোনো সমুদ্রের পাশের জায়গায় ঝড় হলে কিরকম হয় আর কিরকম লাগে। তো সেই দিনকে ওই ঝড়ের মুখোমুখি আটকানোর পরে তারপর হোটেলে ফিরে তো আমরা রাতে শুয়ে পড়লাম, কারণ পরের দিনের আমাদের প্ল্যান আছে কিছু। পরের দিন সকালবেলা হচ্ছে দ্বিতীয় দিন, উঠেই আমরা প্রথমেই চলে গেলাম হোটেলের কাছেই থাকা বাঙালি বাজারে, সেখানকার সবজি বাজার আর মাছ বাজার দেখার জন্য। তারপরে চলে গেলাম সি বিচের ধারে, সেখানে গিয়ে ফার্স্টেই আমরা পুরীর লোকাল ব্রেকফাস্ট করলাম। এখানে সমুদ্রের ধারে বা রাস্তাতেও অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন সাইকেলের গায়ে হাঁড়ি বেঁধে অনেকে ঘুরে বেড়াচ্ছে। এদের কাছে থাকে ইডলি, আলুর দম বা দহিবড়া আলুর দম। তো আমরা দহিবড়া আলুর দমটা খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল খেতে, এবং এগুলোরও কিন্তু খুব রিজনেবল প্রাইস হয়, 30 টাকা পার প্লেট, একজনের পেট ভরার জন্য যথেষ্ট। এবং তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম সোজা সি বিচে, প্রচুর মজা করলাম, সমুদ্রে চান করলাম। করার পরে ফেরার পথে ডাবের জল পাইপ দিয়ে টানতে টানতে ফিরে এলাম হোটেলে এসে ফ্রেশ হয়ে এবারে হচ্ছে আজকের মেন প্ল্যান। প্রায় দুপুর হয়ে এসছে, তাই আমরা সোজা চলে গেলাম হোটেলের কাছেই 13 পার্বণ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। লাঞ্চটা এখানে সেরে নিলাম। এখানকার ডিটেলস নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের ব্লগে আছে, ওখানে গিয়ে দেখে নিতে পারেন, সমস্ত থালির প্রাইস ডিটেলস ওখানে দেয়া আছে। আর এখানে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। আর হ্যাঁ, এটুকুনি বলতে পারি, অন্যান্য রেস্টুরেন্ট থেকে এখানের কিন্তু প্রাইস রিজনেবল এবং খাবারের স্বাদ খুব ভালো। এরপরে এখান থেকে সোজা বেরিয়ে পড়লাম, গেলাম স্বর্গদ্বারের সামনে, সেখান থেকে একটা অটো ভাড়া করলাম, করে বেরিয়ে পড়লাম পুরীর লোকাল সাইট সিন। হ্যাঁ, পুরীর ভেতরে যে সমস্ত সাইট সিন স্পটগুলো আছে, যেমন মাসির বাড়ি, পিসির বাড়ি মানে গন্ডিচা টেম্পল, নরেন্দ্র পোখারি। বাট এবারে আমাদের ঘোরাটা একটু অন্যরকম হয়েছে, কারণ আমরা যে সময় গেছিলাম পুরীতে সেই সময় চলছিল চন্দন যাত্রা। চন্দন যাত্রার ব্যাপারে অনেকেই হয়তো জানবেন না, আবার জানতেও পারেন, তাও বলে দিই। প্রত্যেক বছর রথের আগে 42 দিন ব্যাপী এই চন্দন যাত্রা হয়, যেখানে মন্দির থেকে আমাদের 3 দেবতা মানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনকে নিয়ে যাওয়া হয় নরেন্দ্র পোখারিতে, এবং সেখানে গিয়ে নৌকা বিহার করানো হয় সন্ধ্যের দিকে। তো আর এই উপলক্ষে এখানে কিন্তু বিশাল মেলা বসে, তো সেই কারণে আমাদের এবারে ঘোরাটা একটু আলাদা হয়েছে। আমরা প্রথমে গেছিলাম চণ্ডীবাড়ি টেম্পল। চণ্ডীবাড়িতে মা কালীর এবং জগন্নাথ দেবের দর্শন সেরে আমরা সেখান থেকে বেরোলাম, বেরিয়ে সোজা চলে গেলাম গৌড়বিহার আশ্রম, বা যাকে বলে গুপ্ত বৃন্দাবন।
গুপ্ত বৃন্দাবনে কিন্তু গিয়ে অনেক কিছু দেখার আছে। হ্যাঁ, এখানে একটা জিনিস, এখানে কিন্তু এন্ট্রি টিকিট লাগে। এন্ট্রি আপনার লাগবে 10 টাকা করে পার হেড। বাচ্চাদের টিকিট লাগে না, মোটামুটি 10 বছরের নিচে বাচ্চাদের। ভেতরে গিয়ে কিন্তু অনেক কিছু দেখতে পাবেন। নানাভাবে আমাদের পুরাণের নানা রকম ঘটনাকে খুব সুন্দরভাবে ওখানে তুলে ধরা হয়েছে। তার সাথেই কিছু মন্দিরও আছে ভেতরে রাধা গোবিন্দের, খুব ভালো লাগে সেগুলো ঘুরতে। চৈতন্য দেবের স্থান আছে। তো সেই সব দেখে আমরা গৌরবিহার থেকে বেরোলাম, বেরিয়ে সোজা চলে গেলাম ওঙ্কারেশ্বর টেম্পল, মানে 108 শিবের মন্দিরে। এখানেও কিন্তু বহু কিছু দেখার আছে এবং এখানটা এখন নতুনভাবে আরও নতুন নতুন অনেক মন্দির ভেতরে তৈরি করা হচ্ছে দেখলাম, যেগুলো দেখে বেশ ভালো লেগেছে আমাদের। আর এই ওঙ্কারেশ্বর টেম্পলে দর্শন সেরে আমরা বেরিয়ে পড়লাম সোজা নরেন্দ্র পোখারি যাওয়ার জন্য। কিন্তু এখানেই হলো বাধা, যে ওখানে মেলা চলছে, সেই কারণে ওখানে কোনো রকম টোটো ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই গুন্ডিচা টেম্পল এবং নরেন্দ্র পোখারি এবারে দর্শন করা সম্ভবই হচ্ছে না। তখন ওই জন্য আমাদের যে টোটোওয়ালা ছিলেন উনি আমাদের নিয়ে যান কাঠিয়া বাবার আশ্রমে। এখানে ভেতরে রেকর্ডিং বারণ ছিল, তাই ভেতরটা দেখাতে পারছি না। আর এখান থেকে বেরিয়ে ভেতরে মূলত জগন্নাথ দেবেরই মন্দির রয়েছে, গিয়ে দেখতে পারেন। খুব শান্ত জায়গাটা, এটা বলতে পারি। আর এরপরে আমরা চলে গেছিলাম সোজা লাইট হাউসে। লাইট হাউস কিন্তু 4টে থেকে 5টা এই টাইমটাই খোলা থাকে, তো ওই টাইমের মধ্যে গিয়েই অবশ্য ভিজিট করবেন। আর ওপরে উঠতে কষ্ট হলে ওপরে উঠে যে দিগন্ত বিস্তৃত সমুদ্র দেখতে পাবেন, সেটা দেখে কিন্তু আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর সাথেই দূরে দেখা যাচ্ছিল পুরীর মন্দিরের চূড়া। এরপরে আমরা অটোওয়ালাকে বললাম যে সোজা মন্দিরের কাছাকাছি কোথাও নিয়ে গিয়ে নামাতে, কারণ আমরা যাব মন্দিরে। আর বলে দিই যে আমাদের এই টোটাল ট্যুরটার জন্য কত খরচা পড়েছে। আমাদের পড়েছে 800 টাকা। এবার এটাই যদি ছোট টোটো হতো হয়তো 700তেও রাজি হয়ে যেত, কিন্তু মোটামুটি ছোট হোক বা বড় গাড়ি 700 থেকে খুব বেশি হলে 900-র মধ্যে কিন্তু টোটাল লোকাল সাইট সিনগুলো হয়ে যায়। ধ্বজা উত্তোলন দেখা আমাদের উদ্দেশ্য হলেও সেদিনকে সেটা পূরণ কিন্তু হয়নি, কারণ আমাদের একটু দেরি হয়ে গেছিল পৌঁছাতে। ধ্বজা উত্তোলন গরমের সময় 5টা থেকে 6টার মধ্যে হয়ে যায়, আর আমরা যখন ধ্বজা উত্তোলনে করে নামছে তখন গিয়ে পৌঁছেছিলাম। কিন্তু হ্যাঁ, সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম চন্দন যাত্রার জন্য বেরোনো জগন্নাথ দেবের শোভাযাত্রা। তারপরে বেশ খানিকক্ষণ আমরা মন্দির চত্বরেই রইলাম। বাইরের থেকে জগন্নাথ দেবের যে সন্ধ্যা আরতি হয় সেটা দেখলাম। দেখে তারপরে ওখান থেকে রওনা দিলাম আবার বিচের দিকে, কারণ আজকে লাস্ট দিন, মার্কেটিং করার লাস্ট চান্স। কিন্তু যেতে যেতে এই যে স্বর্গদ্বারে যাওয়ার রাস্তাটা, এখানেই পড়ে একটা খুব ভালো মিষ্টির দোকান, যার নাম হচ্ছে টেস্ট অফ পুরী। সেখানেই দাঁড়িয়ে গেলাম এবং বহু প্রতীক্ষিত, হ্যাঁ আগের বারও আমরা এসে খুঁজেছিলাম এই মিষ্টিটা, বাট পাইনি, এবারে পেয়ে গেছিলাম। সেটা হচ্ছে সরপাপুরি। তো ওই জন্য আমরা সবাই দাঁড়িয়ে গেলাম ওখানে সরপাপুরি টেস্ট করার জন্য। সরপাপুরি খেলাম, আরও কিছু মিষ্টি টেস্ট করা হয়েছিল। আর সরপাপুরি কিন্তু একটা গোটা আপনাদের সবসময় কিনতে হয় এবং সেটার দাম পড়ে মোটামুটি 180 টাকা মতন। এরপর এখান থেকে আমরা রওনা দিলাম মার্কেটের দিকে। রাতে মার্কেটে ঘুরলাম, ঘুরে যথারীতি কেনাকাটা যা করার ছিল করে নিলাম। তারপরে রাত্রিরে খাওয়া দাওয়া করে আমাদের এবার রাতে ঘুমোতে হবে, কারণ পরের দিনকে সকালবেলা আমরা চেক আউট করবো। কারণ আমাদের ট্রেন হচ্ছে সকাল 10:30টার ধৌলি এক্সপ্রেস, যেটা পুরী থেকে শালিমার অবধি যাবে। আর আমাদের হোটেলের চেক আউট টাইম ছিল সকাল 7টা, তাই সকাল সকাল চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের খাজা কেনা বাকি ছিল, তাই চলে গেলাম সোজা কাকাতুয়ার প্রসিদ্ধ মিষ্টান্ন ভাণ্ডারে, যেটাকে পুরানো দোকান হিসেবেও ধরা হয়। সেখানে ওখান থেকে আগেরবারও আমরা খাজা এনেছিলাম, বেশ ভালো ছিল, তাই এবারও চলে গেলাম। বেশ কিছু খাজা প্যাক করিয়ে নিয়েছি। এবারে ঠিক ওই অক্ষয়ধামের সামনের থেকেই আমরা একটা গাড়ি নিলাম, যেটাকে পুরোই রিজার্ভ করে নিয়েছিলাম আমরা। রিজার্ভে 300 টাকা নিল এবং আমাদেরকে পৌঁছে দিল সোজা পুরী স্টেশনে। পুরী স্টেশনে গিয়ে এখনো ট্রেন আসতে বহুত দেরি, কারণ 10টার দিকে হয়তো ট্রেন স্টেশনে দেবে। আর আমরা চলে এসেছি, এখন বাজে 8টা, তাই সোজা চলে গেলাম এসি ওয়েটিং রুমে। হ্যাঁ, আমাদের যেহেতু ট্রেনের টিকিট এসি কামরায় কাটা ছিল, তাই জন্য আমরা কিন্তু এসি ওয়েটিং রুমে ফ্রিতেই ওখানে স্টে করতে পেরেছিলাম, এবং এর জন্য শুধু আপনাদের নিজেদের পিএনআর নাম্বারটা ওখানে শো করতে হয়। এরপরে আপনারা যতক্ষণ ইচ্ছে ওখানে ওয়েটিং রুমে, এসি ওয়েটিং রুমে বসতে পারেন। আর এই এসি ওয়েটিং রুমটা আপনাদের স্টেশনের চত্বরে ঢোকা মাত্রই বাঁহাতি পড়বে। আর আমরা যেখানেই যাই সেখানে খাবারের খোঁজ তো করেই নিই, তাই স্টেশনের কাছে গিয়েও সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম এখানকারই এক প্রসিদ্ধ ব্রেকফাস্ট করতে, যেটা হচ্ছে ডাল পুরি, ডালমা আর ছেনা পোড়ো। 50 বছরের পুরনো একটা দোকান আছে যা এই খাবারের জন্যই বিখ্যাত, তো সেখানেই আমরা চলে গেলাম খেতে।
এবং খাবারটাও কিন্তু অপূর্ব ছিল, বেশ সুস্বাদু এবং ব্যবহারও ওখানকার লোকজনের বেশ ভালো লাগলো। আর শুধু যে ছেনাপোড়াই পাওয়া যায় তা না, অন্যান্য আরো ধরনের মিষ্টি পাওয়া যায়, সাথে চা পাওয়া যায়। তো ওখানে গিয়ে অনেক কিছু খেতে পারে, কিন্তু বিখ্যাত এর জন্যই। আর এর প্রতি প্লেটে 6 পিস ডালপুরি থাকছে, সঙ্গে ডালমা আর একটা ছেনাপোড়া, সব মিলিয়ে হচ্ছে 70 টাকা প্লেট। আচ্ছা, আপনাদের এখানকার লোকেশনটা এক্সাক্ট খুব ভালো করে বুঝিয়ে দিই। এই যে স্টেশন থেকে জাস্ট বেরোনোর রাস্তাটা, এটা বেরিয়ে আসছেন হেঁটে, এসেই এইদিকে এই মূর্তিটা দেখা যাবে। আপনারা যদি স্টেশনের সাইড থেকে বেরোন, মানে এই দিক থেকে বেরোলে আপনার বাঁহাতি পড়বে মূর্তিটা, এবং তার ঠিক সামনেই কিন্তু এখানে হচ্ছে দোকানটা। এই যে পাশে আর একটা এই দোকান আছে। আর হ্যাঁ, একটা জিনিস বলে দিই, এই দোকানটা কিন্তু সকাল 7টা থেকে বেলা 11টা, খুব বেশি হলে 11:30 অবধি খোলা থাকে। এরপরে আমরা আবার ওয়েটিং রুমে চলে গেলাম রেস্ট নেওয়ার জন্য। তারপর ঠিক 9:30 থেকে 10টার মধ্যে অ্যানাউন্স হলো যে আমাদের গাড়ি পুরীর 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে। এই ধৌলি এক্সপ্রেস 10টা 25 নাগাদ পুরী স্টেশন থেকে ছাড়ে সকালবেলা, আর সন্ধেবেলা 7:30 নাগাদ গিয়ে পৌঁছে যায় শালিমার স্টেশনে। আর এই ধৌলি এক্সপ্রেস কিন্তু পুরোটাই প্রায় সিটিং অ্যারেঞ্জমেন্টের ওপরে, এবং শুধুমাত্র কিছু বগি আছে যেগুলো 3 টায়ার ইকোনমি। আর এগুলোর টিকিট প্রাইস আমি স্ক্রিনে দিয়ে শেয়ার করে দিলাম, আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। এরপর বলি আমরা কোথায় টিকিট কেটে, আমরা কেটেছিলাম সিসিতে টিকিট, মানে এসি চেয়ার কারে। সো এবার চলুন ওখানকার ব্যবস্থাপনাগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, এখন বসে পড়েছি আমরা আমাদের জায়গায়। দারুণ ভিউ। বাট এবার আপনাদের সিটের মধ্যে কি কি আছে না আছে সেগুলো একটু দেখিয়ে দিই। এমনিতে তো এটা রিক্লাইনার সিট আছে, এখানে হ্যান্ডেল সিস্টেম আছে, এখান থেকে রিক্লাইন করা যাবে। এই হ্যান্ডেল গুলো ইচ্ছে মতন এই যে তোলা যায়। সামনে এই যে এখানে সিস্টেম রয়েছে, এখানে খাবার দাবার রেখে বা কিছু রেখে আপনারা যদি কাজ করতে চান বা খেতে চান সেগুলো করতে পারবেন। লেগে গেল। ফুড রেস্ট এরিয়াটা কিন্তু বেশ খানিকটা, মানে যারা লম্বা মানুষ তাদের জন্য বেশ ভালো। না আমি পা পাচ্ছি না এখানে, সত্যি বলতে আমি এমনি জাস্ট পাটা রেখে বসে আছি। সো বেশ খানিকটা এরিয়া আছে এখানটা, বেশ স্পেস। এখানে একটা বটল হোল্ডার আছে, এখানে কিছু চার্জিং পোর্ট আছে, সো ফোন টোন চার্জ করতে কোনো অসুবিধা হবে না, প্রত্যেকটাতেই সেই সিস্টেম। সো এমনিতে বেশ ভালো। আর উপরে লাগেজের স্পেসটাও বেশ খানিকটা, ট্রলিও ইজিলি ঢুকছে, সঙ্গে এখানে রিডিং লাইট আছে। আমাদের জার্নিটা যেহেতু ছিল সকালবেলার, বাইরের দৃশ্য দেখতে দেখতে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল, কত পাহাড় কত কিছু দেখলাম। কিন্তু হ্যাঁ, এই ট্রেনটা দুপুর অবধি মোটামুটি 1 ঘন্টা লেট হয়ে গেছিল অলরেডি, এবং দুপুরবেলা আমরা বাইরে থেকে খাবার আনিয়েছিলাম, মানে ট্রেনে অর্ডার করেছিলাম জোম্যাটোর থেকে। সেটা খাওয়ার পরে আমরা প্যান্ট্রির থেকে একটা পনির পকোড়া নিয়েছিলাম, তো সেই মানে বক্স নিয়েছিলাম, তো সেটা বেশ ভালোই ছিল। তো প্যান্ট্রির খাবারটাও কিন্তু ভালো, খারাপ না, ট্রাই করতে পারেন আপনারা যদি এই ট্রেনে যান। এবং তার সাথে সাথে এই ট্রেনটা আরো একটা জিনিস সেদিনকে আমাদের সাথে ঘটেছিল, যে দুপুরবেলা আমাদের কাছে এখন বাজছে 7:51, ট্রেন সাঁতরাগাছির কাছাকাছি, শালিমার নয়, কারণ আজকে দুপুরবেলা আমাদের সবার কাছে প্রায় মেসেজ এসছে যে সাঁতরাগাছি অবধি ট্রেন যাবে, শালিমার অবধি যাবে না, এবং তাতেও ট্রেনটা 1.5 ঘন্টা লেট। তাও সেটা মানে সাঁতরাগাছিতে ঢোকার কথা হচ্ছে 6:30টার সময়, সেটা ঢুকেছে 9:30টার সময়, তাও পুরোপুরি প্ল্যাটফর্ম পাইনি ট্রেনটা, এবং আমাদের ট্রেন থেকে রীতিমতো নেমে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যেতে হয়েছে। মানে খুব হ্যারাসমেন্ট হয়েছিল সেদিনকে, সত্যি বলতে। বাড়ি ফিরতে ফিরতে আমাদের 12টা বেজে গেছিল। তো এই ধরনের লেট এই ট্রেনটায় হয় কিনা বা অন্যান্য শালিমারগামী ট্রেনের ক্ষেত্রে হয় কিনা, সেটা আপনারা আমাদের ভালো বলতে পারবেন যারা অলরেডি জার্নি করেছেন, কারণ ধৌলি এক্সপ্রেসে এটা আমাদের ফার্স্ট টাইম জার্নি ছিল। এর আগে কখনো আমরা ধৌলিতে জার্নি করিনি বা শালিমার থেকে জার্নি করিনি, সত্যি বলতে। সো আপনাদের কমেন্ট আমি আশা করছি যে কমেন্ট বক্সে পাবো এইসবের বিষয়ে, আপনারা যা জানবেন আমাদের সাথে শেয়ার করবেন, এবং আরও কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্টে আমাদেরকে বলবেন, আমরা সেই তথ্য শেয়ার করার চেষ্টা করব, এবং আপনাদের হেল্প করতে পারলে আমাদেরও খুব ভালো লাগে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে অন্যদের কাছেও ভিডিওটা পৌঁছয়, তাদের হেল্প হয় একটু। সাথেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনেরই নানা জায়গায় ঘুরতে যাওয়ার, খাওয়া দাওয়ার সমস্ত রকম ইনফরমেশন নিয়ে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসি। সো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর শুভ উল্টো রথযাত্রা। জয় জগন্নাথ সবাইকে।